টাকাকে কাজে লাগিয়ে কিভাবে আরো টাকা বানানো যায়, এই ভিডিও সিরিজে মিউচুয়াল ফান্ড মেথডটিকে আমি নাম্বার 1 রেখেছি। কারণ মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং একটা সেফ ইনভেস্টিং, কারণ মিউচুয়াল ফান্ড ইনভেস্টিংটা অনেকটাই সেফ ইনভেস্টিং এবং এখানে আপনার টাকা বহুগুণে রিটার্ন পেতে পারে। আগের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মিউচুয়াল ফান্ডে এসআইপির পাওয়ার কতটা, মিউচুয়াল ফান্ডে এসআইপিকে কাজে লাগিয়ে আপনি কত টাকা ইনকাম করতে পারেন, যেখানে আমি একটা সাধারণ এক্সাম্পল নিয়েছিলাম। মাত্র 5,000 টাকা এসআইপি করে আপনি মাসে 40,000 টাকা এবং তারও বেশি ইনকাম করতে পারেন। সেই ভিডিওটি ছিল আমার পার্ট 1 ভিডিও। যদি ওই ভিডিওটি আপনি না দেখে থাকেন, আই বাটনে আমি ওটার লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখতে পারেন। আজকে আমরা পার্ট 2তে আলোচনা করব এখানে যে আমি কথাটি ব্যবহার করলাম রিস্ক। কোনো ইনভেস্টমেন্ট করার আগে সেটি কতটা সেফ এটা জানা খুবই জরুরি। কারণ শুধু রিটার্ন দেখে ইনভেস্ট করলে আমরা বিভিন্ন ফ্রডের চক্করে চলে যেতে পারি অথবা আমাদের টাকা লসও হতে পারে। তাই আমরা আজকে টেকনিক্যাল কিছু কথার মাধ্যমে দেখব এখানটাতে কিভাবে মিউচুয়াল ফান্ডে আমাদের টাকাটি প্রায় সেফ, আর যদি রিস্ক থাকে সেই রিস্কটা কত পার্সেন্ট এবং রিস্কটা কিভাবে ক্যালকুলেট হয়। এছাড়া মিউচুয়াল ফান্ডের কতগুলি ভাগ আছে, কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আপনি কতটা রিটার্ন পেতে পারেন তারও একটা আইডিয়া আমরা এই ভিডিওটিতে নেব। এছাড়া এক্সপেন্স রেশিও কি, কোন মিউচুয়াল ফান্ডে বেশি টাকা চার্জ করছে, কোন মিউচুয়াল ফান্ড কম টাকা চার্জ করছে, এই সমস্ত কিছু এই ভিডিওটিতে আমরা ডিটেলসে আলোচনা করব। দেশের 80% মানুষ যারা ইনভেস্টমেন্টের অপশন হিসাবে বেছে নেয় পিপিএফ, এলআইসি, পিএলআই, এফডি, আরডি, এই সমস্ত জিনিস যেগুলো তাদের ক্ষেত্রে খুব সেফ ইনভেস্টমেন্ট মনে হয় এবং এখানে ইনভেস্ট করে তারা ভাবে যে তারা টাকা সেভ করছে। অন্যদিকে 20% মানুষ যারা ইনভেস্টমেন্টের অপশান হিসাবে এই সমস্ত জিনিসগুলো কিছু পার্সেন্ট অবশ্যই নেয়, তার ম্যাক্সিমাম অংশটা তাদের স্টক মার্কেটে ইনভেস্টেড থাকে। তারা দেখবেন কোনো কোম্পানিতে ইনভেস্ট করছে অথবা কোনো ছোট কোম্পানিতে ইনভেস্ট করে তারা কিন্তু নিজের ওয়েলথটাকে ক্রিয়েট করছে। তাহলে এইখানে যে 20%, এইখানে যে 80% মানুষ আর এখানে যে 20% মানুষ আছে, এদের মধ্যে পার্থক্যটা কি? একটা দীর্ঘ সময় পর দেখা যায় এই 80% মানুষের কাছে যে টাকাটি থাকে ইনভেস্ট করার পর হয়তো সেটা দুগুণ হয়ে যায়। অন্যদিকে এই 20% মানুষ যারা কিছু পার্সেন্ট অংশ স্টক মার্কেটে ইনভেস্ট করেছিল তাদের টাকা কিন্তু প্রায় 4 গুণ, 5 গুণ, অনেক সময় 10 গুণও হয়ে যায়। এর কারণটা হলো এই 80% মানুষ তারা কিন্তু স্টক মার্কেটকে ভয় পায়। অন্যদিকে এই 20% মানুষ কিন্তু স্টক মার্কেটকে একটা অপরচুনিটি হিসাবে নেয়। এই 80% মানুষের কাছে স্টক মার্কেট একটা জুয়া খেলার মতো, তাদের স্টক মার্কেট সম্পর্কে একটা ভুল ধারণা আছে। অন্যদিকে এই 20% মানুষ যারা একটা বড় অঙ্কের ওয়েলথ ক্রিয়েট করে স্টক মার্কেট থেকে, তারা কিন্তু সঠিকভাবে স্টক মার্কেটকে ব্যবহার করে তাদের শুধু নিজের জেনারেশনের জন্য নয়, নেক্সট জেনারেশনের জন্য কিন্তু একটা বিশাল বড় অঙ্কের ওয়েলথ ক্রিয়েট করে এবং বিনা কাজ করে এমন একটা টাইমে তাদের এই স্টক মার্কেট থেকে শুধু ডিভিডেন্ড ইনকাম আসে যাতে তাদের পুরো জেনারেশন বিনা কাজ করে ভালোভাবে লাইফ স্পেন্ড করতে পারে। তাহলে এই যে 80% আর 20% মানুষ আমাদের দেশে রয়েছে, তাদের মধ্যে ডিফারেন্স শুধু এইটুকুই, সেটা হচ্ছে নলেজ। এদের স্টক মার্কেট সম্পর্কে হিউজ নলেজ আছে, অন্যদিকে 80% মানুষের কিন্তু স্টক মার্কেট সম্পর্কে কোনো নলেজ নেই। অন্যদিকে আমাদের এডুকেশন সিস্টেমও এমন যেখানে আমাদের ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো সাবজেক্ট পড়ানো হয় না এবং কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিভাবে ইনভেস্ট করে টাকা ইনকাম করতে হয়, কিভাবে ডাইভার্সিফিকেশন করতে হয়, এইসবগুলো কিন্তু আমাদের স্কুল কলেজ শেখায় না। তাহলে এইবার জানা যাক এই যে প্রবলেম, এই 80% মানুষ কি তাহলে কোনোদিনই 20% মানুষের মধ্যে আসতে পারবে না? অবশ্যই আসতে পারবে। এই প্রবলেমকে সলভ করার জন্যই এগিয়ে এসেছে পৃথিবীতে বড় বড় সংখ্যের কিছু কোম্পানি। যেমন এদের মধ্যে আমি বলতে পারি এসবিআই, এইচডিএফসি, টাটা, নিপন, অ্যাক্সিস, এই ধরনের কিন্তু বড় বড় ব্যাংকিং সেক্টর অথবা প্রাইভেট ফার্ম এগিয়ে এসেছে। তারা বলছে এই 20% মানুষও এই 20% মানুষের মধ্যে আসতে পারে। তারা কি করুক, তারা একটা অংশ আমাদেরকে দিয়ে দিক,
টাকার সেই টাকাটা আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করব, সেখান থেকে যা প্রফিট আসবে তার ম্যাক্সিমামটাই তাদেরকে দেওয়া হবে, আর শুধু সামান্য একটা পার্সেন্টেজ এই কোম্পানিগুলি নেবে। সুতরাং কারণ তারা 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 টাকাটাকে ম্যানেজ করছে, তার জন্য যে খরচাপাতি থাকবে সেইটাকে ব্যবহার করে কিন্তু এই কোম্পানিগুলো তাদের এমপ্লয়ীদেরকে রাখবে এবং নিজেও প্রফিট সেখান থেকে জেনারেট করবে। তাহলে এই যে বড় বড় কোম্পানি এসবিআই, টাটা, নিপন, এইচডিএফসি, আদিত্য বিড়লা, এই ধরনের যারা মিউচুয়াল ফান্ড কোম্পানি বানিয়েছে, বড় বড় ফান্ড হাউস, এরা এই যে 80% মানুষ যারা স্টক মার্কেটে ইনভেস্ট করছে তাদের থ্রুতে, মিউচুয়াল ফান্ড কোম্পানির থ্রুতে, ঠিক আছে, তাহলে এই যে টাকাটা তারা নিচ্ছে এই মিউচুয়াল ফান্ড কোম্পানি স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য, সেই পার্সেন্টেজটাকে আমরা বলি এক্সপেন্স রেশিও। তাহলে এক্সপেন্স রেশিও, ওকে, এই কথাটি কিন্তু আমরা উল্লেখ করে থাকি। আপনারা মিউচুয়াল ফান্ড সম্পর্কে যখন শুনবেন তখন এই কথাটি কিন্তু খুব ভালোভাবে শুনতে পাবেন যে এক্সপেন্স রেশিও বলে একটা জিনিস আছে। তাহলে এই এক্সপেন্স রেশিওটা আমরা যদি একটা স্মার্ট ইনভেস্টার হই, আমরা চাইবো একটা ভালো ফান্ড হাউস যে আমাদের টাকাটিকে ম্যানেজ করছে এবং ভালো রিটার্ন দিয়ে এসেছে, তাদের যাতে এক্সপেন্স রেশিও কমসে কম হয়। যত কম এক্সপেন্স রেশিওতে আমরা ভালো ফান্ড হাউস খুঁজতে পারবো, তত কিন্তু আমরা কম টাকা দিয়ে আমাদের ইনভেস্টমেন্টটাকে গ্রো করতে পারবো। তাহলে এই এক্সপেন্স রেশিওটা কত হতে পারে? এখানে আপনারা দেখবেন 0.1 আমি হিসাবে একটা নিয়ে নিচ্ছি। বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড আছে, 0.1 থেকে শুরু করে 2% পর্যন্ত কিন্তু এক্সপেন্স রেশিও হয়ে থাকে। তাহলে যে এক্সপেন্স রেশিওটা যত কম হবে এবং ফান্ড হাউস যত ভালো হবে, আমরা কিন্তু সেই মিউচুয়াল ফান্ড কোম্পানিকে চুজ করব। এইগুলো কিভাবে চুজ করতে হয়, কিভাবে এক্সপেন্স রেশিও দেখতে হয় যখন আমরা ইনভেস্ট করব, তখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এখন শুধু এই কনসেপ্টটা মনে রাখবেন, সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও মানে ফিস, মিউচুয়াল ফান্ড কোম্পানিকে আমরা কতটা ফিস দিই। এইবার একটা জিনিস আপনাদেরকে ভালো করে ক্লিয়ার করে দিই, সেটা হলো এই যে একটু আগে আমি বললাম পিপিএফ, পিএলআই, এলআইসি, আরডি, এফডি, এইগুলোতেও সাধারণ মানুষ সেভ বলে ইনভেস্ট করে, কিন্তু এই ইনভেস্টমেন্টটাকে আদৌ কোনো ইনভেস্টমেন্ট? যদি আপনারা বলে থাকেন হ্যাঁ এটা তো ইনভেস্টমেন্ট, এটা তো ইনভেস্টমেন্ট করার একটা খুব ভালো জায়গা, আমিও মানছি ইনভেস্টমেন্ট করার ভালো জায়গা, কিন্তু এখানে আপনি যে রিটার্নটা পান সেটা খুব বেশি হলে 7 থেকে 8% হারে আপনি দেখবেন ক্যালকুলেট করে রিটার্ন পাবেন। আমাদের একটা কথা শুনে রাখবেন, সেটা হচ্ছে ইনফ্লেশন মানে দ্রব্যমূল্য বৃদ্ধির হার, এটা কিন্তু 7 থেকে 8%-এর মধ্যে থাকে। তাহলে আপনার টাকা 15 বছর, 20 বছর, 30 বছর পর 7%, 8% হারে বেড়ে হয়তো ডবলও হয়ে গেল। আপনি হয়তো 10 লাখ টাকা ইনভেস্ট করলেন, সেটা হয়তো আপনি 20 বছর পর বা 15 বছর পর গিয়ে আপনার সেটা হয়তো 20 লাখ টাকা হলো। এরকম যদি হয়ে থাকে 7%, 8% হিসাবে, 15 বছরে হয়তো হবে না, 20, 25 বছর বা 30 বছরে গিয়ে হয়তো দ্বিগুণ হবে। তো সেটা যদি হয়ে থাকে, তাহলে এই যে 7 থেকে 8% এই যে রিটার্নটা আপনি পেলেন, এই রিটার্নটা কিন্তু ইনফ্লেশনে খেয়ে নিল। ইনফ্লেশন মানে দ্রব্যমূল্য বৃদ্ধির হার। আজকে আপনি 100 টাকায় যতটা চাল কিনতে পাচ্ছেন, 20 বছর পর 100 টাকায় ততটা চাল কিনতে পারবেন না। আজকে হয়তো যদি আপনি 50 টাকা বা 60 টাকা কিলো চাল খান, সেটা 20 বছর পর গিয়ে হয়তো 100 টাকা বা 200 টাকা কিলো হয়ে যাবে। এইটাই হচ্ছে ইনফ্লেশন। মানে আমাদের টাকা তো সেই 100 টাকাই আছে, কিন্তু একটা টাইমের পর গিয়ে টাকার ভ্যালুটা কমে গেল, মানে ওই টাকা দিয়ে আমি যে জিনিস কিনবো সেই জিনিসের পরিমাণটা কমে গেল। তাহলে আমার ব্যাপারটা কি হলো? একই তো ব্যাপার হয়ে গেল না? তাহলে আপনি এই যে 7 থেকে 8% হারে যে রিটার্নটা পেলেন, লং টার্মে গিয়ে আপনি যে সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকলেন। অন্যদিকে কিছু কিছু মানুষ আছে যারা হয়তো এগুলোতেও ইনভেস্ট করে না, তারা শুধু ক্যাশ টাকা হিসাবে ব্যাংকে জমা রাখে, সেভিংস অ্যাকাউন্টে অথবা নিজে বাড়িতে কোনো জায়গায় জমা রাখে। তাদের তো অবস্থা আরো খারাপ, কারণ এই রিটার্নটাও তারা পায় না। তখন কি হয়? তখন তাদের টাকা কিন্তু 7 থেকে 8% হারে ডিক্রিজ করতে থাকে, ডাউনফল হতে থাকে। মানে আজকে আমি যেটা বললাম 100 টাকা কিলো দরে আপনি হয়তো চাল কিনছেন, 20 বছর পর গিয়ে হয়তো সেটা দেখা যাবে 200 টাকা কিলো চাল হয়ে গেল। তার মানে আপনার সেই টাকাটা কিন্তু বাড়লো না, আরো কিন্তু আপনাকে টাকা তখন আরো এক্সট্রা লাগাতে হবে। এখানে কিন্তু আপনার কোনো মাথা লাগানোর দরকার নেই, কিন্তু আপনি মোটামুটি 12 থেকে 15% হারে রিটার্ন পাচ্ছেন। তাহলে এখানে যে আমি বলছি 12 থেকে 15% হারে আপনি রিটার্ন পাচ্ছেন, এইটাই আপনি পাবেন মোটামুটি। এটা আমি কি ভিত্তিতে বলছি সেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব, এটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন।
আমি বলে দিলাম 15% পাবেন, আর অন্যজনা বলে দিল না আপনি 10% পাবেন, কেউ বললো 14% পাবেন। এটা কিন্তু ভালো করে জানতে হবে যে কেন আমি মিউচুয়াল ফান্ডে বলছি 15%, 14 থেকে 15% আপনি রিটার্ন পাবেন, সেটা কিন্তু জানতে হবে। 14 থেকে 15% যদি আমি রিটার্ন পাই, এখানে আমার ইনফ্লেশন হারের রেট কত, 7 থেকে 8%, তাও আমার টাকা 7 থেকে 8 গুণ হারে কিন্তু কম্পাউন্ড হলো। এতে কি হবে কি, আপনার একটা লং টার্মে ভালো ওয়েলথ ক্রিয়েশন হবে এবং ইনফ্লেশন যেটা দ্রব্যমূল্য বৃদ্ধির হারকে কিন্তু আপনি বিট করতে পারবেন। এবার নেক্সট জিনিসটা আসা যাক, যেটা আমি বললাম মিউচুয়াল ফান্ড প্রাইস সেফ। এই সেফ কথাটা কেন বলছি? এই সেফ কথাটা বলার উদ্দেশ্য হলো মিউচুয়াল ফান্ড কোম্পানি কিন্তু যে কোনো কোম্পানি এসে তৈরি করতে পারে না, একটা রেপুটেড ফান্ড হাউস এসে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোকে চালায়। যেমন আপনি দেখতে পারেন, যেটা আমি একটু আগেও বললাম, যে এসবিআই, অ্যাক্সিস, এইচডিএফসি ব্যাংক, বেশিরভাগ বড় বড় ব্যাংকরা তারা কিন্তু এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোকে চালায়। অন্যদিকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এই সব কোম্পানিগুলো যারা আমাদের টাকা হাজার হাজার কোটি টাকা ম্যানেজ করছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, তাদের কিন্তু রেগুলেট করে সেবি, SEBI। এই সেবি হচ্ছে এমন একটি সংস্থা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রু দ্বারা পরিচালিত হয় এবং এরা একটা টিম, এরা কিন্তু নিয়মিত অডিট করে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোকে। যেমন আপনি বেসরকারি ব্যাংকে গিয়ে টাকা রাখছেন বা কোনো সরকারি ব্যাংকে গিয়েও হয়তো টাকা রাখছেন, সেগুলো আরবিআই যেমন রেগুলেট করে, এইসব মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোকে কিন্তু অডিট করে সেবি। যদি ওখানে কোনো গড়বড় বা কোনো রকম টাকার কোনো রকম সমস্যা হয়, সেবি কিন্তু সেই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোকে যে করে হোক তাদের কাছ থেকে টাকা নিয়ে চলে আসবে, আপনার টাকাকে কিন্তু সেভ করবে, যেমন ব্যাংকে আপনার হয়ে থাকে। এছাড়াও সেবি আপনার টাকাকে কোন সেক্টরে লাগাতে হবে, বড় কোম্পানিতে কত পার্সেন্ট লাগাতে হবে, মধ্যমবর্গীয় কোম্পানিতে কত পার্সেন্ট লাগাতে হবে, ছোট কোম্পানিতে কত পার্সেন্ট লাগাতে হবে, সেটাও কিন্তু সেবি রেগুলেট করে দেয়। মানে পুরো চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু সেবি মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোকে। সুতরাং এরা কিন্তু চাইলেই নিজের ইচ্ছা মতো টাকা নিয়ে আপনার চলে যেতে পারবে না, পালিয়ে যেতে পারবে না। ঠিক আছে, তো সেই হিসাবে দেখতে গেলে এটা সেফ। অন্যদিকে আর একটা জিনিস কাজ করে, সেটা হলো অ্যাভারেজিং। অ্যাভারেজিং কিভাবে হয়, এটা তো আমি বুঝতে পারলাম যে সেবি দ্বারা রেগুলেট হচ্ছে, আপনার টাকা নিয়ে কেউ পালাবে না। যদি কোম্পানি চেঞ্জও হয়ে যায়, কোম্পানি যদি বদলেও যায়, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, নিপন ইন্ডিয়ার নাম নিশ্চয়ই শুনেছেন, বড় একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি, আগে রিলায়েন্সের আন্ডারে ছিল, তো রিলায়েন্স চেঞ্জ হয়ে পরে নিপনে চলে আসলো। তো সেই ক্ষেত্রে কিন্তু ইনভেস্টারদের টাকা যে চলে গেছে বা হারিয়ে গেছে বা ডুবে গেছে সেরকম না। যদি কোম্পানি চেঞ্জও হয়ে যায়, কোম্পানি যদি চলেও যায়, তখন যে কোম্পানি এসে দায়িত্বটা নেবে সেখানে কিন্তু হ্যান্ড ওভার হয়ে যাবে, সেই টাকাটা কিন্তু অটোমেটিক্যালি আপনি আপনার দেখতে পাবেন যে অন্য কোম্পানিতে শিফট হয়ে গেছে। সেই সব প্রসেসগুলো আছে, ওই নিয়ে কোনো সমস্যা নেই। আর একটা জিনিস এখানে খুব কাজ করে, সেটা হচ্ছে অ্যাভারেজিং। যেমন আমি আপনাকে বললাম, ধরুন এটা মিউচুয়াল ফান্ড কোম্পানি, এটা ধরুন স্টক, ঠিক আছে। এখানে ধরুন আপনি ইনভেস্টার, আমার আপনার মতো লোক, মিউচুয়াল ফান্ড কোম্পানি স্টক। এখানে কি করলেন, আপনি ধরুন 100 টাকা দিলেন মিউচুয়াল ফান্ড কোম্পানিকে। এই 100 টাকা মিউচুয়াল ফান্ড কি করলো, মিউচুয়াল ফান্ড কোম্পানি যে স্কিমে আপনি লাগাচ্ছেন, মিউচুয়াল ফান্ড স্কিম আছে বিভিন্ন রকম স্কিম। যদি আমি এসবিআই দিয়ে ধরি, এসবিআই স্মল ক্যাপ আছে, কন্ট্রা ফান্ড আছে, ম্যাগনাম আছে, এই ধরনের কিন্তু বিভিন্ন রকম ফান্ড আছে। ধরুন আপনি এসবিআই স্মল ক্যাপে লাগালেন, সেখানে আপনি দেখবেন প্রচুর সংখ্যক কোম্পানির নাম আছে, সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। ওই ফান্ডের মধ্যে প্রচুর কোম্পানির নাম আছে, মানে আপনার এই 100 টাকা কোন কোন স্টকে গিয়ে লাগছে, কোন কোন কোম্পানি স্টক কেনা হচ্ছে আপনার 100 টাকাকে দিয়ে, সেইটা কিন্তু ওখানে লেখা থাকবে। ধরুন এখানে স্টকে ধরুন 1 2 3 4 5 6 এরকম করে করে অনেকগুলো স্টক আছে, মোটামুটি 100 150। কোম্পানির যে ফান্ড ম্যানেজার তিনি যেমন ভাবেন, তিনি যেমন বোঝেন যে যেখানে লাগালে টাকাটা বেশি বাড়বে, রিটার্ন বেশি পাওয়া যাবে, সেই হিসাবে কিন্তু স্টক সিলেক্ট হয়। তবে মোটামুটি ধরে রাখুন 30 থেকে 50টা কোম্পানি তো থাকেই থাকে। এইবার এখানে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে যে এই যে ফান্ডে অ্যালোকেশন হলো কত পার্সেন্ট 1 নম্বর কোম্পানিতে থাকলো, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। ধরুন 1 নম্বরেতে টাটা আছে, ঠিক আছে, 2 নম্বরে ধরুন রিলায়েন্স আছে, 3 নম্বরে ধরুন এইচডিএফসি আছে, 4 নম্বরে ধরুন অ্যাক্সিস আছে, ঠিক আছে, এরকম ভাবে আছে। ধরুন টাটাতে থাকলো, আপনার যে টাকা হবে তার 10% এখানে গিয়ে লেগে যাবে, এখানে গিয়ে 5% লাগবে, এখানে গিয়ে হয়তো 2% লাগবে, এখানে গিয়ে হয়তো 3% লাগবে, এরকম কিন্তু একটা ওয়েটেজ দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে আপনার এই 100 টাকা কি হলো, টাটাতে গিয়ে 10% মানে 10 টাকা এখানে গিয়ে লেগে গেল, 5% মানে হচ্ছে 5 টাকা লেগে গেল, 2% মানে 2 টাকা লেগে গেল, অ্যাক্সিসে 3% 3 টাকা লেগে গেল। এরকম ভাবে কিন্তু আপনার 100 টাকাটা এই 50টা এরকম 50-60টা যতগুলো কোম্পানি থাকবে ততগুলো কোম্পানিতে গেলে কিন্তু লেগে যাবে। এবার ধরুন এইভাবে আপনি প্রত্যেক মাসে মাসে 100 টাকা করে ইনভেস্ট করছেন, এসআইপি করছেন, ঠিক আছে। তাহলে এরকম ভাবে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো প্রত্যেক মাসে মাসে এইসব কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে থাকলো। করার পর দেখা যাচ্ছে 20 বছর পর, 20 ইয়ার্স পর
আপনি দেখতে চাইলেন, তখন দেখা গেল এই যে টাটাতে যে শেয়ারটা কেনা হয়েছিল আপনার 100 টাকাতে দিয়ে, এখানে দেখা যায় টাটা শেয়ার 20 বছর পর গিয়ে দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, 100 টাকার ধরুন টাটার তখন শেয়ার ছিল আমি অ্যাভারেজে মানি 50 টাকা হিসাবে, 20 বছর পর গিয়ে এটা হয়তো দ্বিগুণ হয়ে গেছে, মানে 100 টাকা হয়ে গেছে স্টক। রিলায়েন্সের হয়তো 1.5 গুণ হয়ে গেছে। ঠিক আছে, এইচডিএফসি হয়তো একটু লসে রান করছে, এটা হয়তো আপনার টাকা হয়তো, আমি কথার কথা বলছি, এটা হয়তো আপনি লস খেয়ে গেছেন, এখানে হয়তো আপনার 25 টাকা হয়ে গেছে। ঠিক আছে, অ্যাক্সিসে গিয়ে হয়তো আরো কমে গেছে। ঠিক আছে, এরকম ভাবে কমে গেছে। এইবার আপনি যদি এই সমস্ত যত টাকা আপনার বাড়লো, কতটা বাড়লো, এগুলো যদি অ্যাভারেজিং করেন, 50 টাকা, 10 টাকা, 25 টাকা এরকম করে যদি অ্যাভারেজিং করেন, ইনভেস্ট অ্যামাউন্টের থেকে কিন্তু আপনার রিটার্ন অ্যামাউন্টটা সবসময়তে বেশি থাকবে। ঠিক আছে, অলওয়েজ গ্রেটার দ্যান থাকবে কিন্তু রিটার্ন অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের থেকে। এবার ধরুন আপনি টোটাল হয়তো 1000 টাকা ইনভেস্ট করেছেন, আমি জাস্ট এক্সাম্পলের তো ইয়েতে ধরে নিচ্ছি, 20 বছর ধরে আপনি 1000 টাকা ইনভেস্ট করেছেন, আপনার এই ইনভেস্ট করা টাকা হয়তো হয়ে গেছে 20 বছর পর 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা আপনার হয়ে গেছে। তাহলে এই যে 1000 টাকা থেকে 20,000 টাকা বাড়লো, কত পার্সেন্ট হারে বাড়লো, এইটা ক্যালকুলেট করি আমরা একটা টার্মের মাধ্যমে, সেটা হলো CAGR, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। ঠিক আছে, এইবার এখান থেকে আমি একটু আগে যে বলেছিলাম আপনি মিউচুয়াল ফান্ডে 15% পেতে পারেন, 14% পেতে পারেন, এইটা আমি কি হিসাবে বের করছি, এটা কিন্তু CAGR এর থেকে আসবে। CAGR কিভাবে বের করতে হয় সেটার আমি একটা খুব সহজ এক্সাম্পল আপনাদেরকে শিখিয়ে দেবো, যেটা আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা CAGR বের করছি। এবং এই CAGR কিন্তু ট্র্যাক করি আমরা নিফটি থেকে। এই নিফটি জিনিসটা কি? নিফটি হলো আমাদের বেঞ্চমার্ক, যেখানে আমাদের দেশের বড় বড় 50টা কোম্পানি ওয়েটেজ হিসাবে আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যারা এই স্টক মার্কেট নিয়ে ওঠা বসা করে, বম্বে স্টক এক্সচেঞ্জ আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আছে, তারা এই নিফটি তৈরি করেছে। এটা এই 50টা বড় বড় কোম্পানি যারা আমাদের ইকোনমিকে রিপ্রেজেন্ট করে, তারা কিন্তু একটা নিফটির চার্ট দেয়। ঠিক আছে, যেখানে আপনার টাকাটা যদি আপনি নিফটিতেও ইনভেস্ট করেন, আপনার টাকা কিন্তু নিফটি যেভাবে বাড়ছে সেইভাবে আপনার টাকাটা বাড়তে থাকে। আর আমরা যত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, মোটামুটি নিফটির কাছাকাছি তো রিটার্ন পাই। নিফটির থেকে কিছু ভালো ভালো ফান্ড হাউস আছে যারা নিফটির থেকে বেশি রিটার্ন দেয়, তবে মোটামুটি নিফটি কাছাকাছি আমরা রিটার্ন পেয়ে থাকি। এই নিফটি কিন্তু 14 থেকে 15% হারে 20 বছর 25 বছরের মধ্যে কিন্তু বেড়েছে। ঠিক আছে, 15 থেকে 20% হারে কিন্তু নিফটির গ্রোথ আছে, সেটা আপনাদেরকে আমি লাইভ দেখাবো। সেটা দেখলে আপনি বুঝতে পারবেন আমার কথাটার মধ্যে কতটা সত্যতা আছে। সেই হিসাবে আপনি বলতে পারেন যে আপনার টাকাটা এখানে দীর্ঘ সময় প্রক্রিয়াতে অবশ্যই গ্রোথ করবে। তো CAGR এর ব্যাপারটা আরেকটু ডিটেলসে আমি আলোচনা করছি, তার আগে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই। এই যে মিউচুয়াল ফান্ড বললাম, এই মিউচুয়াল ফান্ডের কতগুলো ভাগ থাকে সেইগুলো একটু আলোচনা করে দিই। আমি জাস্ট এখানে নামগুলো বলবো, পরবর্তী ভিডিওগুলোতে আমি এক একটা করে এক্সপ্লেন করবো, তাহলে আপনি বুঝতে পারবেন কোন ফান্ড আপনার জন্য বেটার, কোন ফান্ডে ইনভেস্ট করলে আপনার এজ অনুসারে সব থেকে বেটার হতে পারে, আপনার গোল, আপনি যে লাইফে গোল রেখেছেন সেই গোল হিসাবে আপনার ক্ষেত্রে বেটার হতে পারে। তো মিউচুয়াল ফান্ডকে আমরা মোটামুটি ভাগ করতে পারি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। বেসিক্যালি এই মেন 3টে পার্টে আমরা ভাগ করতে পারি। লার্জ ক্যাপ মানে আপনার টাকাটি দেশের বড় বড় কোম্পানিগুলোতে গিয়ে অটোমেটিক লেগে যাচ্ছে, সেটা হচ্ছে লার্জ ক্যাপ। মিড ক্যাপ মানে বড় কোম্পানির থেকে একটু ছোট মধ্যমবর্গীয় যে কোম্পানিগুলি আছে সেইগুলো মিড ক্যাপ। স্মল ক্যাপ যেগুলো মধ্যমবর্গীয় থেকে ছোট কোম্পানি, সেগুলো কিন্তু স্মল ক্যাপের আন্ডারে আসে। এইবার একটা জিনিস ভালো করে চিন্তা ভাবনা করুন, যদি আপনি রিটার্নের দিক থেকে চিন্তা করেন, লার্জ ক্যাপ যেগুলো বড় কোম্পানি যেমন টাটা, রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, এই ধরনের বড় বড় কোম্পানি, এরা কিন্তু অলমোস্ট তাদের পিক পয়েন্টে আছে। এবার এদের গ্রোথ হওয়ার সম্ভাবনা কতটা বেশি? খুব বেশি, কারণ যে অলরেডি বড় হয়ে গেছে, যে গাছ অলরেডি বড় হয়ে গেছে, সে আর কতটা বড় হবে? সুতরাং এখানে গ্রোথটা অনেকটা ধিমি হয়ে যায়। কিন্তু এখানে যে আপনি টাকাটা দিচ্ছেন সেই টাকা কিন্তু প্রায় সেফ। কারণ কি, এই কোম্পানিগুলি লস হওয়া এবং দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আজকে দেশ থেকে টাটা যদি চলে যায়, রিলায়েন্স যদি চলে যায়, এইচডিএফসি ব্যাংক যদি চলে যায়, তাহলে আমাদের ইকোনমি কোথায় যাবে? সবাই আমরা ম্যাক্সিমাম পপুলেশন কিন্তু এইসব কোম্পানিগুলোর উপর ডিপেন্ডেন্ট। সুতরাং এইসব কোম্পানিগুলো ডুবে যাওয়ার চান্স নেই বললেই চলে। অন্যদিকে মিড ক্যাপ কোম্পানি, এখানে আপনার রিস্কটা একটু বেশি, কারণ এগুলো মধ্যমবর্গীয় কোম্পানি, তবে দেউলিয়া হওয়ার সম্ভাবনা একটু কম আছে, তবে এদের কিন্তু গ্রোথ পটেনশিয়াল অনেকটা বেশি আছে।
এই মিড ক্যাপ কোম্পানিগুলো কিন্তু একটা টাইমে গিয়ে লার্জ ক্যাপে যেতে পারে। সুতরাং যে কোম্পানিগুলির তো গ্রোথের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, রিটার্নের দিক থেকে চিন্তা করেন, তাহলে মিড ক্যাপের মধ্যে কিন্তু অপরচুনিটি লার্জ ক্যাপের থেকে অনেক বেশি, তাহলে এখানে গ্রোথ পোটেনশিয়াল অনেক বেশি আছে। অন্যদিকে স্মল ক্যাপের মধ্যে হাই গ্রোথ পোটেনশিয়াল থাকে। এরা কি করে, এরা মিড ক্যাপ এবং আরও যদি ভালো পারফর্ম করে তাহলে কিন্তু লার্জ ক্যাপে গিয়ে যেতে পারে। ধরুন আজকে আপনি এই কোম্পানিতে 100 টাকা ইনভেস্ট করেছেন কোনো একটা স্মল ক্যাপ ক্যাটাগরির একটা কোম্পানিতে, এই 100 টাকা কিন্তু যদি এই কোম্পানিটা ভালো পারফর্ম করে, সেই 100 টাকা গিয়ে কিন্তু মিড ক্যাপে যখন এসে চলে যাবে, মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে, তখন কিন্তু 100 টাকা গিয়ে হয়তো আপনার এটা 200 টাকা হয়ে গেল। যদি লার্জ ক্যাপে চলে যায় হয়তো এখানে গিয়ে 5 গুণ হয়ে গেল, মানে 1000 টাকা হয়ে গেল। তার মানে এখানে কিন্তু 10 গুণ হয়ে গেল আপনার টাকাটা, ঠিক আছে, টাকাটা কিন্তু প্রায় 10x হয়ে গেল। তাহলে আপনি বুঝতে পারছেন স্মল ক্যাপের পোটেনশিয়াল অনেক বেশি, কিন্তু রিস্ক অনেক বেশি আছে। কারণ কি, স্মল ক্যাপ কোম্পানি, ছোট কোম্পানি, এদের ফান্ডামেন্টাল অতটা স্ট্রং থাকে না। অনেক সময় এইসব কোম্পানিগুলো কিন্তু ডিফল্টও করে যেতে পারে, ঠিক আছে। সুতরাং আমরা একটা ব্যালেন্স পোর্টফোলিও বানাবো মিউচুয়াল ফান্ডের, যেখানে কিছু পার্সেন্ট স্মল ক্যাপে ইনভেস্ট করব, কিছু মিড ক্যাপে ইনভেস্ট করব, কিছু লার্জ ক্যাপে ইনভেস্ট করব। তো কী করে একটা বেস্ট মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও বানানো যায় আপনার এজ অনুসারে, সেটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিও কোর্সের মধ্যে শেখাবো। ফ্রি অফ কস্ট যে কোর্সটা দিচ্ছি এই কোর্সের মধ্যে। সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি পরপর পুরোটা দেখতে থাকবেন। যদি পার্ট 2-তে আসেন, পার্ট 1টা দেখে পার্ট 2-তে আসবেন, পার্ট 2 দেখলে পার্ট 3টা ওইভাবে পরপর দেখতে থাকবেন। তাহলে আপনার মিউচুয়াল ফান্ড সম্পর্কে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও এই যে লার্জ ক্যাপ আছে, এটাকে আরো দুটো ভাগে ভাগ করা যায়, একটা প্যাসিভ ফান্ড, একটা হচ্ছে অ্যাক্টিভ ফান্ড। প্যাসিভ ফান্ড মানে যেটা একটু আগে বললাম নিফটি মানে হচ্ছে আমাদের বেঞ্চমার্ক। নিফটিতে কিন্তু আমরা পয়সা লাগাতে পারি, এখানে আমাদের কিন্তু রিটার্নটা অলমোস্ট সেফ, কিন্তু এটা প্যাসিভ ফান্ড বলা হয়। এখানে এক্সপেন্স রেশিও, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, এখানে এক্সপেন্স রেশিও অনেক কম থাকে, কারণ এখানে ফান্ড ম্যানেজারকে খুব একটা মাথা লাগাতে হয় না এক্সপেন্স। কারণ হচ্ছে নিফটি যা থাকবে, নিফটির কোম্পানিগুলোতে পয়সা লাগাবে, সে তো আর নতুন কোম্পানি খুঁজে বের করছে না, তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছে না। সুতরাং সে ফান্ড ম্যানেজারের খাটনি কম, এক্সপেন্স রেশিও কম পয়সা আপনার কাছ থেকে নেবে। অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার একটু বেশি মাথা খাটাবে, কোথায় আপনার মানে টাকা লাগালে আপনার টাকাটা বেশি আসতে পারে, কোন কোম্পানি আগে গিয়ে গ্রোথ করতে পারে, এর জন্য অনেক রিসার্চ দরকার হয়, অনেক পরিশ্রমের দরকার হয়, তার জন্য এক্সপেন্স রেশিওটা বেশি। তবে এই প্যাসিভ ফান্ডে, লার্জ ক্যাপে প্যাসিভ ফান্ডে ইনভেস্ট করবো কি অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করবো, সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলবো আপনাদেরকে। সুতরাং এই জায়গাটা শুধুমাত্র জেনে রাখুন যে লার্জ ক্যাপে দুটো ভাগ হয়, একটা হচ্ছে প্যাসিভ ফান্ড, একটা হচ্ছে অ্যাক্টিভ ফান্ড। প্যাসিভ ফান্ড মানে নিফটিতে আপনার পয়সা লাগছে, নিফটিতে বা সেন্সেক্সে, যেখানে আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জে কিন্তু পয়সাটা লাগছে। আর অ্যাক্টিভ ফান্ড মানে পার্টিকুলার কোম্পানিতে গিয়ে লাগছে। মাইক্রো স্মল ক্যাপ আছে, এই ধরনের কিছু আছে, তো সেটা আমরা পরে আলোচনা করব। এছাড়াও কিছু ফান্ড আছে, এগুলো মানে মিলিয়ে এরকম হয়, মানে লার্জ আর মিড মিলিয়ে হয়, এগুলো কিন্তু সব অ্যাক্টিভ ফান্ড হয়, যেখানে হচ্ছে আপনার লার্জ অ্যান্ড মিড ক্যাপ হয়। অনেক সময় কিছু বন্ডে কোনো কোম্পানি ইনভেস্ট করে, গভর্নমেন্ট বন্ড, যেটা মিউচুয়াল ফান্ডের মধ্যে আসে না, বিভিন্ন সভরিন গোল্ড বন্ড আছে, কোনো কোম্পানির বন্ড আছে, এই ধরনের বন্ড আছে, ওইটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো বন্ড প্লাস হচ্ছে ইকুইটি, মানে হচ্ছে আপনার স্টকে ইনভেস্ট হচ্ছে, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এক ধরনের ফান্ড হয়, হাইব্রিড ফান্ড বলে, ঠিক আছে। ব্যালেন্স ফান্ড আছে, হ্যাঁ, ফ্লেক্সি ক্যাপ কিছু ফান্ড আছে। ফ্লেক্সি ক্যাপ মানে ফান্ড ম্যানেজারের স্বাধীনতা কতটা আপনি লার্জ ক্যাপে লাগাবেন, কতটা মিড ক্যাপে লাগাবেন, কতটা স্মল ক্যাপে লাগাবেন, এই নিয়ে মানে হচ্ছে একটা ফান্ড তৈরি হয়, সেটা যে ফ্লেক্সি ক্যাপ ফান্ড বলে। তো এখানে অনেক কিছু জানার ব্যাপার আছে, একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়। তো এই ভিডিওটিতে আমি যেটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা হলো এক্সপেন্স রেশিও ব্যাপারটা কি। এক্সপেন্স রেশিও যেখানে সব থেকে কম থাকবে এবং ভালো ফান্ড হাউস হতে হবে, সেই সব ফান্ডে আমরা কিন্তু টাকাটা লাগাবো, যাতে আমাদের ফিজটা অনেক কম লাগবে। এবার চলুন আমরা দেখে নিই যেটা আমি আপনাদেরকে বললাম, যে নিফটিতে আপনার 14-15% হারে কীভাবে টাকাটা বাড়তে পারে। তো কনসেপ্টটা সর্বপ্রথমে বোঝার চেষ্টা করুন, যে আমরা যদি নিফটির গ্রাফ দেখি, যেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাতে চলেছি, তো এইরকম আপনার কিন্তু একটা চার্ট পাবেন, যেখানে দেখবেন যে এরকমভাবে কিন্তু নিফটির গ্রাফ এরকম উপর নিচ করে এরকমভাবে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। এখানে ইয়ার থাকবে 2000, 2002, হ্যাঁ, এরকম করে 2024, ঠিক আছে, এরকমভাবে কিন্তু ইয়ার থাকবে। এখানে হচ্ছে আপনার কতটা হারে আপনার টাকাটা বাড়ছে, দেখবেন মোটামুটি 2002 এর মধ্যে নিফটির ভ্যালু ছিল 1000 টাকার কাছাকাছি। তো এখান থেকে গিয়ে এখন হয়তো সেটা 24,000-25,000 টাকার কাছে হয়তো নিফটি এখন রান করছে, ঠিক আছে। তো এই যে গ্রাফটা থেকে আমরা বুঝতে পারবো যে কত পার্সেন্ট আমরা রিটার্ন পেয়েছি, যেটা আমি একটু আগে বললাম CAGR এর
মাধ্যমে, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটের মাধ্যমে, সেটা একটা ক্যালকুলেটরের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে ওপর নিচ যে জিনিসগুলো, সেটা কি, সেটা হচ্ছে ধরুন আপনি 2000 টাকা, ধরুন আপনি 2000 সালে 1000 টাকা এখানে ইনভেস্ট করেছিলেন, 2002-এ গিয়ে হয়তো এরকম এরকম পজিশনে আপনার আছে, তার মানে কি এখান থেকে আপনার টাকাটা কিন্তু বাড়লো, ঠিক আছে। কিন্তু যদি দেখুন শর্ট টার্মে এখানে গিয়ে যদি আপনি ইনভেস্ট করতেন 1000, তারপরেই দেখুন এটা নেমে গেছে, মানে এখানে আপনার 1000 টাকা যেটা ছিল সেটা হয়তো এখানে গিয়ে হয়তো কথার কথা বলছি 900 টাকা হয়ে গেল, ঠিক আছে। তার মানে কি শর্ট টার্মে গিয়ে কিন্তু আপনার টাকাটা কমছে, এইটাই মিউচুয়াল ফান্ডের রিস্ক বলা হয়। রিস্ক মানে এটাই যে আপনার শর্ট টার্মে টাকা কমা বাড়া করতে পারে, কিন্তু লং টার্মের পরিপ্রেক্ষিতে যদি দেখেন, সেই লং টার্ম কত হতে পারে, সবাই এক্সপার্টরা বলে এটা মিনিমাম 5 ইয়ার্স হওয়া উচিত। আপনার যদি কোনো গোল থাকে 5 বছরের নিচে, তার জন্য যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। অন্তত পক্ষে 5 বছরের একটা প্রসপেক্টিভ নিয়ে আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে, নাহলে কিন্তু আপনি শর্ট টার্মের জন্য লস খেতে পারেন। তবে সব থেকে বেটার হয় 10 থেকে 15 বছর, তারও যদি বেশি হয়, আমরা যদি মানে সেরকম ভিশন থাকে, সেটাকে রাখার চেষ্টা করুন, তাহলে আপনি দেখবেন আপনার টাকা বহুগুণে রিটার্ন পাচ্ছে, যেটা আমি আপনাদেরকে 1 নম্বর ভিডিওটিতে দেখিয়েছিলাম, কত কম ইনভেস্ট করে দীর্ঘ সময়ের জন্য আপনি কত বেশি রিটার্ন পেতে পারেন। সুতরাং ওই ভিডিওটিতে আপনাদেরকে একটা মোটিভেশন দেবে লং টার্ম ইনভেস্ট করার জন্য। আর একটা কারণের জন্য মিউচুয়াল ফান্ডকে রিস্ক কি বলা হয়, এই যে 24,000 টাকা আপনার হয়ে গেছে, নিফটির এখন ভ্যালু চলছে 24,000-এর কাছাকাছি, এখানে আপনি 2000 করলেন, এখানে 24,000-এ গেল, মোটামুটি এখানে 17 থেকে 18% হারে দেখবেন মোটামুটি রিটার্ন এসছে, ঠিক আছে। এই যে রিটার্নটা, ঠিক আছে, 17 থেকে 18%, এটা কিন্তু কোনো গ্যারান্টিড রিটার্ন নয়। আপনার এই রিটার্নটি আসতেও পারে, এর থেকে কমতেও পারে, আবার এর থেকে অনেক গুণে বাড়তেও পারে, ঠিক আছে। সুতরাং এই যে আপনাকে কোনো কেউ গ্যারান্টি দিচ্ছে না যে এত পার্সেন্টই আপনি রিটার্ন পাবেন এত বছর পর, এই জন্য এটাকে রিস্কি বলা হয়। যখন আপনি মিউচুয়াল ফান্ডের অ্যাড দেখবেন মিউচুয়াল ফান্ড ঝুঁকি সাপেক্ষ বলে একটা কথা আছে। এই ঝুঁকিটা এই দুটো কারণের জন্য মেনলি বলা হয়, যে রিটার্নটা আপনার ফিক্স নয়, আর শর্ট টার্মের জন্য আপনার টাকাটা কমতেও পারে, বাড়তেও পারে, এই জন্য এটাকে রিস্কি বলা হয়। কিন্তু এই যে আমি বললাম যে 17 থেকে 18% হারে রিটার্ন পাবো, এটা আমরা কি বেসিসে বলছি, এটা আমরা হিস্টোরিক্যাল ডেটা হিসাবে বলছি, হিস্ট্রি থেকে বলছি। দেখুন, আমরা কোনো কিছু যখন প্রেডিক্ট করি, যখন কোনো কিছু জীবনের সিদ্ধান্ত নিই, সেটা কিন্তু হিস্ট্রিকে ফলো করেই করি। আমি একটা যদি আপনাকে এক্সাম্পল দিই, ধরুন আপনি আপনার ছেলেকে পড়াশোনা শেখাচ্ছেন, আপনি ছোট থেকে তার একটা হিস্ট্রি রেকর্ড দেখছেন, যে তার মাধ্যমিকে কত রেজাল্ট থাকলো, আগের একাডেমিকে কেমন রেজাল্ট আছে, উচ্চ মাধ্যমিকে কেমন রেজাল্ট আছে। যদি সেই হিসাবে দেখেন যে দেখুন যে আপনার সায়েন্সের রেজাল্ট অনেক ভালো, আপনি কিন্তু তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এই ধরনের লাইনে কিন্তু পড়াশোনার জন্য মোটিভেট করেন। আগেকার জীবনের গ্রোথ দেখে কিন্তু আমরা ভবিষ্যৎ জীবনের সিদ্ধান্ত নিয়ে থাকি, এটাও ঠিক তাই। আপনি হিস্ট্রি না দেখলে কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এবার আপনি যখন আপনার ছেলেকে ডাক্তারি পড়ার জন্য, নিটের জন্য দীর্ঘ 2 বছর 3 বছর আপনি পাঠিয়ে দিচ্ছেন কোনো ইনস্টিটিউটে, তো সেখানে কি কোনো গ্যারান্টি থাকে যে আপনার ছেলে ডাক্তার হয়ে বেরোবে? অথবা আপনি আইআইটি পড়ার জন্য কোটাতে পাঠিয়ে দিচ্ছেন, সেখানেও কোনো গ্যারান্টি থাকে যে আইআইটি পেয়ে সে কোনো একটা ভালো কলেজ থেকে বেরিয়ে এসে ভালো টাকার জব পাবে? এরকম কিন্তু কোনো গ্যারান্টি থাকে না। সুতরাং আপনি রিস্ক নিচ্ছেন। আর রিস্কটা কেন নিচ্ছেন? আপনার ছেলের হিস্ট্রি দেখে, আপনার ছেলের আগেকার একাডেমিক স্কোর দেখে কিন্তু আপনি রিস্কটা নিচ্ছেন। দেখছেন আপনার ছেলে পড়াশোনায় ভালো, সুতরাং এর মধ্যে একটা ভালো গ্রোথ করার সম্ভাবনা থাকতে পারে। সুতরাং এটা কিন্তু রিস্কি, এই ইনভেস্টমেন্টেও কিন্তু এইটাই রিস্কি বলা হচ্ছে। সুতরাং আপনাদেরকে বোঝানো আমার কমপ্লিট যে এই জিনিসটা রিস্কি কেন, এবং আপনি হয়তো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কেন রিস্কি একে বলা হয়। আর আপনি এখানে ইনভেস্ট করবেন কি করবেন না সেটা কিন্তু আপনি বুঝে গেছেন। এবার চলুন আমরা চলে যাই হিস্টোরিক্যাল ডেটাতে, যেখানে আমরা সিএজিআর ক্যালকুলেট করব। আচ্ছা, আমি এখানে টাইপ করছি নিফটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিফটির একটা কিন্তু গ্রাফ চলে এসেছে। এখানে মোড়ে গিয়ে আমি ক্লিক করব ম্যাক্সিমাম। তো এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিফটির গ্রাফ। তো এখানে দেখুন আমি মোটামুটি এই 2000 সালে দেখুন 1000 টাকার কাছাকাছি নিফটি ছিল। 2001 সালে আরেকটু আগেই যাই, যে নভেম্বরে, ঠিক আছে, নভেম্বরে দেখুন 2001 সালে 1004 টাকা কিন্তু নিফটির ভ্যালু ছিল। আর আজকে নভেম্বরে
27 নভেম্বর 2024 সাল, সেখানে কিন্তু নিফটির ভ্যালু 24,274 টাকা হয়ে গেছে, মানে 1,000 টাকার ভ্যালু 24,000 টাকা হয়ে গেছে। তাহলে এর পার্সেন্টেজ কত, সিএজিআর কত, সেটা বের করার জন্য আমরা গুগলে টাইপ করব সিএজিআর ক্যালকুলেটর। এখানে অনেকগুলো ক্যালকুলেটর পাবেন, আমি গ্রোর ক্যালকুলেটরটা খুলে নিচ্ছি। সেই টাইমে যদি আপনি 1,000 টাকা ইনভেস্ট করতেন, আর এখানে আপনার এখন ভ্যালু হয়েছে 24,000, আর এটা কত হয়েছে ক বছরে, 2001 সালে, আর এখন এটা হচ্ছে 2024 সাল, মানে মোটামুটি 23 বছরে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন সিএজিআর কিন্তু 14.82%, মানে 14 থেকে 15% আমি যেটা বললাম রিটার্ন পাবেন, এখানে কিন্তু সিএজিআর বেরিয়ে চলে আসলো নিফটির হিস্ট্রি থেকে। অনুমান লাগাতে পারি আগেও আপনি মোটামুটি এই হারে রিটার্ন পেতে পারেন। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমাদের কান্ট্রি এখন ডেভেলপিং কান্ট্রি, এই কান্ট্রিতে গ্রোথের অপরচুনিটি অনেক বেশি আছে। তবে আমার পার্সোনালি মনে হয় এই রিটার্নটা আগে গিয়ে আরও বাড়বে। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিন, অন্যদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের ইনভেস্টিং সম্পর্কে আরও বেশি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।